আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি এটিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছে আমি হাবিবা আফরোজ। এবারে জানাবো বিস্তারিত সংবাদ। চাঁদপুরের মেঘনা নদীতে সার বোঝাই জাহাজ থেকে 7 জনের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। হাসপাতালে নেয়ার পর আরও 2 জনের মৃত্যু হয়। মুমূর্ষু অবস্থায় একজন চিকিৎসাধীন রয়েছেন। এমভি আল বাখেরা জাহাজে থাকা 8 স্টাফকে দুর্বৃত্তরা এলোপাথারি কোপালে এই হতাহতের ঘটনা ঘটে বলে ধারণা নৌ পুলিশের। দুপুরে নোঙর করা অবস্থায় জাহাজ থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। চাঁদপুর প্রতিনিধি শরীফ চৌধুরী তথ্যচিত্রে নুসরাত জাহান সিনথের রিপোর্ট। মাঝ নদীতে নোঙর করা এমভি আল বাখেরা জাহাজের 5টি কক্ষে 5 জনের রক্তাক্ত মরদেহ পড়েছিল। সোমবার দুপুরে চাঁদপুরের হরিণা ফেরিঘাট এলাকায় মেঘনা নদীতে থেমে থাকা জাহাজটিতে ঢুকে এমন লোমহর্ষক দৃশ্য দেখে কোস্টগার্ড ও নৌপুলিশ সদস্যরা। এ সময় জাহাজ থেকে 3 জনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিলে সেখানে আরও 2 জনের মৃত্যু হয়। ক্যাপ্টেন সাহেবের সাথে শুনতে বলো যে জাহাজটা ডাকাতি হয়েছে এবং 8 জন স্টাফকে ডাকাতে মেরে এলেছে। ডাকাত জাহাজে ওঠে অনেক মারধর করে, 5 জনকে জায়গায় মেরে ফেলায় আর 3 জন নিয়ে হসপিটালে গেছে। 999-এ ফোন পেয়ে বিকেল 3টার দিকে ঘটনাস্থলে পৌঁছায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় জাহাজের আলাদা আলাদা কক্ষে মরদেহগুলো পড়েছিল। আলামত দেখে ধারণা করা হয় নিহতদের দেশীয় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। প্রাথমিক কার্যক্রম চলছে। আমরা 2টি মোবাইল উদ্ধার করেছি। নরমালি এই ধরনের কার্গো জাহাজে যারা থাকেন তারা হলেন জাহাজ পরিচালনাকারী, সুকানি বা চালক বা বাবুর্চি, এই টাইপের লোকজন। তো এদের কাছে ওই রকম কোনো টাকা পয়সা থাকে না যে যেটা ডাকাতি করার জন্য এরকম নির্মম হত্যাকাণ্ড ঘটাবে। চট্টগ্রাম থেকে সার নিয়ে জাহাজটি সিরাজগঞ্জ যাওয়ার পথে ঘটনা ঘটে। প্রথমে ডাকাতি মনে করা হলেও সার খোয়া না যাওয়ায় শত্রুতার জেরে এমন নৃশংস ঘটনা বলে ধারণা করছে পুলিশ। এই তথ্যটা বের করতে আমাদের সময় লাগবে। এটা কি একটা হত্যাকাণ্ড নাকি শুধুই ডাকাতি নাকি ভিন্ন কিছু? এমনও হতে পারে যে নিজেদের মধ্যেও অনেক সময় ব্যক্তিগত বিষয়কে কেন্দ্র করেও ঝামেলা হয় আর কি। আসলে এটা এই মুহূর্তে বলা সম্ভব নয়। নৌযানটির মালিক মেসার্স এইচপি এন্টারপ্রাইজ। ঘটনা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানায় পুলিশ। নুসরাত জাহান সিনথি, RTV। গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারতকে চিঠি পাঠিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। তবে কোনো উপায়ে শেখ হাসিনাকে ফেরত আনা হবে জানতে চাইলে সাংবাদিকদের বলেন 2 দেশের বন্দি বিনিময় চুক্তি রয়েছে, সেই চুক্তি অনুযায়ী তাকে ফেরানো যাবে। বিস্তারিত জানাচ্ছেন শাকিলা করিম। ছাত্র জনতার অভ্যুত্থান আর জনরোষের মুখে পালিয়ে ভারতে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গেল 13 আগস্ট প্রথম হত্যা মামলা দায়ের হয়। এখন পর্যন্ত হত্যা মামলার সংখ্যা প্রায় 2 শতাধিক। এর মধ্যেই জুলাই আগস্টের গণহত্যার মামলায় গত 17 অক্টোবর শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তাকে দেশে ফেরাতে শুরু হয় নানা আইনি পদক্ষেপ। গত 13 নভেম্বর ইন্টারপোলের রেড নোটিশ জারির বিষয়ে পদক্ষেপ নিতে পুলিশ মহাপরিদর্শকের কাছে আবেদন করে প্রসিকিউশন। সোমবার দুপুরে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের কাছে ফেরত চাওয়া হয়েছে বলে নিশ্চিত করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। আমরা তাকে যে চাওয়া হচ্ছে ফেরত বিচার ব্যবস্থার জন্য সেটা জানিয়েছি। জানান কি প্রক্রিয়ায় ভারত বাংলাদেশ বন্দি বিনিময় হয়। ভারত সরকারকে। গত 5 আগস্ট ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে সেখানে আছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তার দলের জ্যেষ্ঠ নেতাদের কয়েকজন গ্রেপ্তার হলেও অধিকাংশই এখনও আত্মগোপনে রয়েছেন। শাকিলা করিম, RTV, ঢাকা। ছাত্র জনতার আন্দোলনে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে ঢাকার পাঠানো কূটনৈতিক নোট পাওয়ার তথ্য নিশ্চিত করেছে ভারত। তবে বিষয়ে কোনো মন্তব্য করতে চায়নি নয়াদিল্লি। সোমবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক ব্রিফিংয়ে জানান, বাংলাদেশ হাইকমিশন থেকে প্রত্যাবর্তনের অনুরোধের বিষয়ে একটি মৌখিক নোট পেয়েছে দিল্লি। তবে এ বিষয়ে কোনো মন্তব্য নেই বলে জানান জয়সওয়াল। এর আগে হাসিনাকে ঢাকায় প্রত্যাবর্তনের বিষয়ে ভারতকে একটি আনুষ্ঠানিক কূটনৈতিক নোট দেয় দেশের অন্তর্বর্তী সরকার। Grants a safe haven to persecuted minorities belonging to Hindu, Sikh, Buddhist, Jain.
রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসেফ রামাদান। আজ বঙ্গভবনে ফিলিস্তিনের রাষ্ট্রদূত এই সাক্ষাৎ করেন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন, ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনের নির্বিচারে নারী ও শিশু হত্যার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানায় বাংলাদেশ। ফিলিস্তিনের সমস্যার সমাধানে জাতিসংঘ ও আইসি, ন্যাম সহ আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে বাংলাদেশ সবসময় জোরালো ভূমিকা রেখে আসছে এবং আগামীতেও রাখবে বলে জানান রাষ্ট্রপতি। এ সময় ইউসেফ রামাদান ফিলিস্তিনের জনগণের প্রতি সহমর্মিতা প্রকাশ ও সহযোগিতার জন্য বাংলাদেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান। দুর্নীতিতে সহায়তার অভিযোগে টিউলিপ সিদ্দিকীকে জিজ্ঞাসাবাদ করেছে যুক্তরাজ্যের মন্ত্রিপরিষদ দপ্তরের ন্যায় ও নৈতিকতা দল। রোববার রাতে এই তথ্য জানিয়েছে যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম সানডে টাইমস। প্রতিবেদন বলছে, টিউলিপ সিদ্দিক ব্রিটেনের ক্ষমতাসীন লেবার মন্ত্রিসভার সদস্য। তবে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে তার খালা ও বাংলাদেশের সদ্য ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিদ্যুৎ কেন্দ্রের জন্য রাশিয়ার সাথে একটি দুর্নীতির চুক্তিতে সাহায্য করার অভিযোগ রয়েছে। অভিযোগ অনুযায়ী রূপপুরের ওই প্রকল্প থেকে ৩.৯ বিলিয়ন পাউন্ড সরিয়ে নেয় শেখ হাসিনার পরিবার ও তার মন্ত্রীরা। এই ঘটনায় বৃহস্পতিবার টিউলিপ সিদ্দিকীকে জেরা করা হয়। কুমিল্লার ১৪ গ্রামে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাইকে জুতার মালা পরিয়ে হেনস্থার ঘটনায় নিন্দা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। যারা মুক্তিযোদ্ধাদের হেনস্থা করবে তাদের আইনের আওতায় আনা হবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। পিলখানায় বিজিবি দিবস উপলক্ষে পদক প্রদান অনুষ্ঠানে তিনি জানান, বিডিআর হত্যাকাণ্ডের বিচারে ৭ সদস্যের কমিশন গঠন করা হয়েছে। দীপ্ত চন্দ্র পালের রিপোর্ট। কুমিল্লার ১৪ গ্রামে আব্দুল হাই কানু নামে এক মুক্তিযোদ্ধাকে গলায় জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। ১০ থেকে ১২ জন তাকে জুতার মালা পরিয়ে এলাকা ছাড়া করার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এই ঘটনায় নিন্দা জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রেস উইং থেকে পাঠানো বিবৃতিতে এই তথ্য জানানো হয়। পিলখানায় বিজিবি দিবস ২০২৪ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কিছু দুষ্কৃতিকারী এসব কাজ করছে। যারা মুক্তিযোদ্ধাদের হেনস্থা করবে তাদের আইনের আওতায় আনা হবে। কিছু সংখ্যক তো দুষ্কৃতিকারী সব জায়গায় রয়ে গেছে, এবং যেই দুষ্কৃতিকারী তাকে হেনস্থা করছে তাদের আমরা আইনের আওতায় অবশ্যই নিয়ে আসবো। সীমান্তে রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে নীতিগত অবস্থানের কোনো পরিবর্তন হয়নি বলে দাবি করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আমরা রোহিঙ্গাদের কোনো অবস্থায় প্রবেশ করতে দিব না, যেহেতু ওই এলাকায় যুদ্ধ হচ্ছে, তাকে পাঠানো যায় নাই, বাট আমরা ম্যাক্সিমামে কিন্তু পাঠাই দিচ্ছি। একটু অসুস্থ, বয়স্ক, তাদের আমরা শুধু এই ৬০,০০০-এর মতো বিগত এই অনেক বছরে যাবার, কিন্তু এই অ্যাকোমোডেশনটা হইল ৬০,০০০। বিডিআর হত্যাকাণ্ডের বিচারে ৭ সদস্যের কমিশন গঠন করার কথা জানান তিনি। এই কমিশনটা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা উনি সিগনেচার করে দিয়েছেন। আমাদের এই কমিটির সদস্য সংখ্যা হবে হলো ৭ জন। বিডিআর বিদ্রোহের বিচার সুষ্ঠু হবে বলে আশ্বাস দেন আইন উপদেষ্টা। প্রবাসী কল্যাণ ভবনে শহীদ পরিবারের সদস্যরা আইন উপদেষ্টার সঙ্গে দেখা করে একথা জানান। এই কমিশন বর্তমান যে পরিস্থিতি হচ্ছে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আমরা এবং এটা সুষ্ঠুভাবে তদন্ত করতে পারবে বলে আমার বিশ্বাস। আমাদেরকে অনেক আশা দেওয়া হয়েছে যে এই বিচার প্রক্রিয়া যতটুকু সম্ভব সুষ্ঠুভাবেই হবে। শহীদ পরিবারের সদস্যরা ঘটনার মূল পরিকল্পনাকারী ও বাস্তবায়নকারীদের তদন্তের আওতায় আনার দাবি জানান। এই বিচারকে তারা মনে। দীপ্তচন্দ্র পাল, RTV, ঢাকা। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত বিশ্বব্যাংকের আবাসিক পরিচালক আব্দুল্লাহ শেখ। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সাক্ষাৎ হয়। আব্দুল্লাহ শেখ জানিয়েছেন, বিশ্বব্যাংক থেকে অবসরে যাচ্ছেন। প্রধান উপদেষ্টা বিশ্বব্যাংক সহায়তা পুষ্ট প্রকল্পের মাধ্যমে বাংলাদেশে ভৌত অবকাঠামো, জলবায়ু সহিঞ্চুতা, সেবা পদ্ধতি, ডিজিটালাইজেশন, শিক্ষা ও স্বাস্থ্যসেবা খাতের উন্নয়ন এবং দারিদ্র্য বিমোচনের মতন গুরুত্বপূর্ণ খাতে সহায়তা করায় আব্দুল্লাহ শেখকে ধন্যবাদ জানান। দিল্লিতে আশ্রয় নিয়ে দেশকে অস্থিতিশীল করার পরিকল্পনা কাজে আসবে না বলে হুঁশিয়ারি করেছেন
উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, গণহত্যায় জড়িত প্রত্যেককে বিচারের আওতায় আনা হবে। শহীদ আরাফাতের জানাজা ও খুনিদের বিচারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা বিক্ষোভ মিছিলে যোগ দিয়ে তিনি এই কথা বলেন। অন্যদিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, কাউকে ছাড় দেয়া হবে না, অন্তর্বর্তী সরকারের প্রধান অগ্রাধিকার গণহত্যার বিচার করা। আরও জানাচ্ছেন মাহিন আরাফাত। শেখ হাসিনার পতনের 4 মাস 20 দিন পর শহীদ মিনার প্রাঙ্গণ আবারও ধ্বনিত হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্লোগানে। বৈষম্য বিরোধী আন্দোলনের শেষ শহীদ আরাফাতের জানাজা ও খুনিদের বিচারের দাবিতে সমবেত হয় আন্দোলনকারীরা। 5 আগস্ট শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে যখন বিজয় নিশ্চিত, তখন পুলিশের গুলিতে আহত হয় 12 বছরের ছোট্ট শিশু আরাফাত। এরপর 4 মাস 18 দিন জীবন মরণ যুদ্ধ শেষে গতকাল রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করে সে। শহীদ মিনারে উপস্থিত হয়ে আরাফাত সহ সকল শহীদের খুনিদের বিচার নিশ্চিতের দাবি জানান শহীদ আরাফাত ও শহীদ সিফাতের বাবা। কারো যেন সন্তান এই দেশের ভিতরে এরকম গুলিবিদ্ধ যেতে না হয়। অন্তর্বর্তী সরকারের সময়ে সকল হত্যার বিচার দেখতে চান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সার্জিস আলম। প্রতিটি খুনের বিচার নিশ্চিত করা হবে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আমরা যেন এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমাদের সকল জীবনের রক্তের যে বিচার, সেই বিচার আমরা দেখে যেতে পারি। প্রত্যেকটা খুনির বিচার হবে, একটা। দিল্লি থেকে এখনো ষড়যন্ত্র চলছে উল্লেখ করে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বলেন, সব ষড়যন্ত্র রুখে দিয়ে শহীদ পরিবারকে রাষ্ট্রীয় মর্যাদায় পুনর্বাসন করতে হবে। এখনো দিল্লি থেকে ষড়যন্ত্র চলছে, আপনারা জানেন। এই ষড়যন্ত্র আমাদের ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে। উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, শেখ হাসিনা শুধু বিচারের জন্যই দেশে ফিরবে। যারা ইন্ডিয়াতে আশ্রয় নিয়েছে এবং ভাবছে যে বাংলাদেশকে তারা বাইরে থেকে অস্থিতিশীল করবে, তাদেরকে বলবো যে বিচারের সম্মুখীন হওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিন। শহীদ আরাফাতের জানাজা শেষে খুনি হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। মাহিন আরাফাত, RTV, ঢাকা। শেখ হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রাখতে অসীম ক্ষমতা খাটিয়েছিল বিচার বিভাগ, এমন মন্তব্য করে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, 5 বছর পর পর সব দলের অংশগ্রহণে নির্বাচন হলে কোনো দল ফ্যাসিস্ট হতে পারত না। রাজধানীতে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত সংলাপে এসব কথা বলেন তিনি। ঐক্যমত শক্ত থাকলে পরবর্তীতে কোনো রাজনৈতিক দল ইতিবাচক সংস্কার পরিবর্তন করতে পারবে না বলেও মন্তব্য করেন আইন উপদেষ্টা। উচ্চ আদালতের হাতে অসীম ক্ষমতা দেওয়া হয়েছে বাংলাদেশে। উচ্চ আদালতের এই ক্ষমতা ব্যবহার করা হয়েছে শেখ হাসিনার ফ্যাসিস্ট শাসনামলকে শক্তিশালী করার জন্য। ঐক্যমতটা যত সুশক্ত থাকবে, নেক্সট পলিটিক্যাল গভর্নমেন্টের পক্ষে ওটা বাতিল করাটা তত কঠিন হবে। 5 আগস্টের মতো আবারও নেতাকর্মীদের রাস্তায় নামার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেল 4টার দিকে ঠাকুরগাঁও সদরের শিবগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে সদর উপজেলা বিএনপি আয়োজিত জনসভায় মির্জা ফখরুল এই আহ্বান জানান। ঠাকুরগাঁও প্রতিনিধি জয়নান আবেদিন বাবুলের পাঠানো তথ্য ও ছবিতে রফিকুল ইসলামের রিপোর্ট। ঠাকুরগাঁওয়ের শিবগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে সমাবেশের আয়োজন করে বিএনপি। নিজ নির্বাচনী আসনে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দলের মহাসচিব। মির্জা ফখরুল বলেন, বিএনপি 15 বছর নির্যাতন, গুম, হত্যা সহ্য করেই লড়াই করেছে বলেই ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা পালিয়েছে। আজকে এমনি শেখ হাসিনা পালায় যায় নাই। এত পাপ করছে, এত অন্যায় করছে যে তার পালানো ছাড়া কোনো পথ ছিল না। তাই এই দেশের মানুষ যখন জেগে উঠছে, যখন আন্দোলন করছে, যখন বুক পেতে নিয়ে বুলেট নিয়েছে বুকের মধ্যে, তখন তাদের আর পালানোর জায়গা ছিল না। ভারতে বসে শেখ হাসিনা ষড়যন্ত্র করছে, নেতাকর্মীদের এ ব্যাপারে সজাগ থাকার আহ্বান জানান বিএনপি মহাসচিব। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত দোয়া মাহফিলে রুহুল কবির রিজভী বলেন, 71 থেকে 24 দেশের সব অর্জন রাজনৈতিক সিদ্ধান্তের মধ্য দিয়েই হয়েছে। যারা হাসতে হাসতে পুলিশের
সেই আয়না ঘরের মধ্যে গেছে, র্যাবের সেই আয়না ঘরের মধ্যে গেছে, যাদেরকে দিনের পর দিন রিমান্ডে রেখেছে। আপনারা তো সেই রিমান্ডের মধ্যে ছিলেন না, আপনারা তো সেই নির্যাতন ভোগ করেননি, সেটা তো আমাদেরকে করতে হয়েছে। ইলেকট্রিসিটি বন্ধ করে অন্ধকারের মধ্যে সংস্কারের মাস্টার প্ল্যান করবেন, তো এটা কি একটা বিশ্বাসযোগ্য বিষয় হতে পারে? গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে বৈঠক করে গণ অধিকার পরিষদের জামান ফারুক অংশ ও জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম এর নেতারা। কি কারণে এত দীর্ঘ সময় নিয়ে নির্বাচনের একটা টাইম ফ্রেম দেওয়া হয়েছে? আমরা মনে করি আমরা যে যৌক্তিক সময়ের কথা বলেছিলাম, সেই যৌক্তিক সময়ের মধ্যে আমরা দেখতে পাচ্ছি না বিষয়টাকে। রফিকুল ইসলাম, আরটিভি, ঢাকা। গত 3টি নির্বাচনে কমিশনে যারা ছিলেন তারা সাংবিধানিক ও নিরপেক্ষতা প্রমাণ করতে পারেনি। যারা নির্বাচন ব্যবস্থাকে নির্বাসনে পাঠিয়েছেন তাদের বিচার হওয়া দরকার। এ কথা বললেন নির্বাচন সংস্কার কমিশন প্রধান বদিউল আলম মজুমদার। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ভোটার সচেতনতা ও নাগরিক সক্রিয়তা কার্যক্রম বিষয়ে গোলটেবিল বৈঠকে এই কথা বলেন তিনি। আর স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান ডক্টর তোফায়েল আহমেদ বললেন, ভোটারদের সরাসরি ভোটে নয়, মেয়র নির্বাচন করা উচিত কাউন্সিলরদের ভোটে। নির্বাচনী দায়িত্ব যারাই পালন করেছে এই গত কয়েকটা নির্বাচনে, তারা কিন্তু 2 থেকে 7 বছরের কারাদণ্ড অত্রদণ্ড পাওয়ার কথা, কিন্তু কারো উল্লেখযোগ্য শাস্তি হয়েছে বলে আমার জানা নেই। যারা সাংবিধানিকভাবে দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কমিশন, তারা যে অন্যায়গুলো করেছে এগুলো তদন্ত হওয়া দরকার এবং তাদেরকেও শাস্তিটা আনা দরকার। জানাবো আইডিএলসি পরিবর্তনের পথে বাংলাদেশ। 1757 সালে বাংলার স্বাধীনতার যে সূর্য অস্তমিত হয়েছিল 9 মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর 1971 সালের 16 ডিসেম্বর স্বাধীনতার সেই রক্তিম সূর্যকে ছিনিয়ে আনেন বাংলার দামাল ছেলেরা। যুদ্ধে চরম সাহসিকতা আর বীরত্বের পরিচয় দেন 7 বীরশ্রেষ্ঠ। 2024-এর বিজয় দিবসে বীরশ্রেষ্ঠ পরিবারের সদস্যদের সংবর্ধনা দিয়েছে অন্তর্বর্তী সরকার। বঙ্গভবনে বীরশ্রেষ্ঠ পরিবারের সদস্যদের বিজয় দিবসের শুভেচ্ছা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এ সময় তাদের সাথে কুশল বিনিময় করেন তিনি। কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন মহান মুক্তিযুদ্ধে বীরশ্রেষ্ঠদের অবদান। জানাবো খেলার খবর। জুলাই আগস্টের আন্দোলনকে ধারণ করা থিমে মিউজিক ফেস্টের মধ্য দিয়ে ব্যাটে বলে লড়াইয়ের 1 সপ্তাহ আগেই পর্দা উঠল বিপিএল ক্রিকেটের একাদশ আসরের। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এর উদ্বোধন ঘোষণা করেন। মিউজিক ফেস্টে দেশের জনপ্রিয় শিল্পীদের সঙ্গে উপমহাদেশের কিংবদন্তি সঙ্গীত শিল্পী রাহাত ফাতে আলী খানের সুরের মূর্ছনায় মুগ্ধ হল সঙ্গীতপ্রেমীরা। নাজমুস সাকিবের রিপোর্ট। বাংলাদেশ প্রিমিয়ার লিগের একাদশ আসরের মাঠের লড়াই শুরু হতে আরও 1 সপ্তাহ বাকি। আগামী 30 ডিসেম্বর শুরু হবে ব্যাটে বলের লড়াই। তবে তার আগেই শুরু হয়ে গেছে বিপিএল এর আমেজ। মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হলো বিপিএল মিউজিক ফেস্ট। এর আগে মঞ্চ থেকে বিপিএল এর উদ্বোধন ঘোষণা করেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। নতুন বাংলাদেশের অংশ হিসেবে দেশের প্রত্যেকটি সেক্টরে আমরা সংস্কারের উদ্যোগ নিয়েছি। তারই অংশ হিসেবে বিপিএলটাকেও নতুন করে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এবারের বিপিএলে থিম সং, তারপর যেই মাস্কট সহ কিছু নতুন নতুন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এবারের বিপিএল এর উদ্বোধন ঘোষণা করছে। জুলাই আগস্টের আন্দোলনকে ধারণ করা থিমে এবারের বিপিএল এর মিউজিক ফেস্টেও ছিল আন্দোলনের প্রতিচ্ছবি। শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে মূল অনুষ্ঠান শুরু হওয়ার আগে জায়ান্ট স্ক্রিনে আন্দোলনের অডিও ভিজুয়াল প্রদর্শন করা হয়। এছাড়া অনুষ্ঠানে জুলাই বিপ্লবের প্রতিনিধিরাও উপস্থিত হন। বিসিবির এই আয়োজন ঘিরে নতুন রূপে সাজে হোম অফ ক্রিকেট। তারুণ্যের উৎসবের অংশ হিসেবে আয়োজিত এই মিউজিক ফেস্ট উপভোগ করতে আগ্রহের কমতি ছিল না। বিপিএল মিউজিক ফেস্টের শুরুতে মঞ্চে আসেন রাফা, জেফার, মুজা সহ দেশীয় সঙ্গীত শিল্পীরা। অনুষ্ঠানের মূল আকর্ষণ রাহাত ফতে আলী খান আসেন রাত 8:45টায়। তার সুরের জাদুতে শেষ হয় বিপিএল মিউজিক ফেস্ট। নাজমুস সাকিব, আরটিভি, ঢাকা।
রাতের সংবাদ এ পর্যন্তই। মধ্যরাতের সংবাদ 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।